এখন এই চায়না হাতি আর যে রাশিয়ান হাতি, এই দুই হাতি মিলা যদি এখন লাগে আমেরিকান হাতির সাথে, তো এই দুই হাত লাগে তো মানে তছনছ হবে, তো কোনো সন্দেহ নাই, তছনছ হবে সন্দেহ নেই। এখন আমেরিকা যুদ্ধ করবে আটলান্টিকের এই পারে আইসা, এখন এই দুই হাতি তার আটলান্টিকের ওই পারে যেতে পারতো, তার জায়গা নেই, কিন্তু আমেরিকা আটলান্টিকের এই পারে আইসা এই দুই হাতির সাথে ফাইট করার মতো জায়গা আছে। সারা ইউরোপের ন্যাটো বাহিনী তার জন্য রেডি, সারা ইউরোপের ন্যাটো বাহিনী তার জন্য রেডি। আমেরিকার কিচ্ছু করতে হবে না, একেবারে ঘরের সামনে এসে ফাইট করবে। কিন্তু আমেরিকার মাটিতে একটা ইটা মারার মতো সুযোগও চায়নারও নাই, রাশিয়ারও নেই। এখন এই তিন হাতি যদি মারপিট লাগে, তা হাতির পায়ের নিচে কি থাকে? হাতির পায়ের নিচে থাকে হলো ঘাস, নাকি? হাতির পায়ের নিচে থাকে হলো ঘাস। তো এখন এই ঘাসের অবস্থা কি চিন্তা করতে পারছে যে হাতি যখন লড়াই শুরু করবে, তিন পাগলা হাতি, আর এই ঘাস হইলো ইন্ডিয়া। খারাপ অর্থে নিয়েন না, এখন তিনজন মিলে মারপিট লাগলে, এই তিন পাগলা হাতি মারপিট লাগলে পায়ের নিচে যে ঘাস আছে, সেই ঘাস হলো ইন্ডিয়া। সে ইন্ডিয়া তো গায়া। যেইভাবে ওরা আমি রাস্তা থেকে তুলে নিয়েছিলাম চায়নারে, সে 1940 সালের দিকে, এই ভিখারিকে যেভাবে আমি 1940 সালে তুলে নিয়েছিলাম, এই 2025 সালে ওরে আমি সেই হাতে ঝুলি ধরা দেয়া, ভিক্ষার ঝুলি ধরা দেয়া চায়নার আমি রাস্তায় বসাই দেবো। দিস ইজ ট্রাম্প। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, এটা তো ভাই কমন সেন্স। তো ডোনাল্ড ট্রাম্প ঠিক এটি চাইতেছে, সব জিনিসের উপর ট্যারিফ বসায় দাও, মারো ট্যারিফ 100%, চায়নার উপর মারো ট্যারিফ 50%, মোদির উপর, মোদি আঙ্কেলের উপর, ইন্ডিয়ার উপর চলো। আর রাশিয়ার কি ট্যারিফ বাড়বে? রাশিয়া তো গায়া, ও তো ইউক্রেন যুদ্ধ আর বিলিয়ন বিলিয়ন ডলার যত ট্রেজারি আছে সব খালি করে ফেলেছে, ফালতু বেহুদ একটা ইউক্রেনের সাথে লড়াই লাগে, বুঝছেন? Foreign Secretary Vikram Misri is all set to travel to Beijing for a 2-day visit that starts on Sunday. Mr. Misri is এই টেকনিকটাই ডোনাল্ড ট্রাম্প নিছে, এই স্ট্র্যাটেজিটাই ডোনাল্ড ট্রাম্প নিছে। তো যার ফলে ডোনাল্ড ট্রাম্পের আমলে কিন্তু কারোর সাথে কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই করেনি। ডোনাল্ড ট্রাম্প খালি একটা কাজ করছে, হুক্কা পানি বন্ধ করে দাও। এইবার আসেন এই নিউজটা গিয়ে দেখেন, এইখানে দেখেন কি করতেছে। We mark the 75th anniversary of diplomatic relations between China and Russia in an impressive setting. এটা কে? Chinese-Russian relations শি জিনপিং, based on eternal শি জিনপিং neighborliness and চায়নার প্রেসিডেন্ট। ও ডল বলছে কোনো সমস্যা নেই, মাল সামাল বানাও, মানে এখন মাল সামাল এই যে $501 বিলিয়ন মাল সামাল তুমি পাঠাবে, $501 বিলিয়ন ভিতরে 10% না, 20% না, 40% না, 50% না, দরকার হলে আমি 100% ট্যারিফ বসাই দেবো। যা 100% ট্যারিফের অর্থ বুঝেন? যদি 100 টাকার মাল যদি আমেরিকাতে বিক্রি করে, ওই 100 টাকার মালের উপর $100 ট্যাক্স আসবে। আমাদের মহামান্য প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তাকে তো অনেকে আপনারা চাপাবাজ মনে করছিলেন, যে বেটা বেশি কথা বলে, বেটা ঘন ঘন টুইট করে, নানান হুমকি ধুমকি দেয়, কাজের বেলা কিছুই না। হ্যাঁ, ঘটনা ঘটাই দিছে ভাই, এটা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হলো বাপ কা বেটা। ডোনাল্ড ট্রাম্প কি? ডোনাল্ড ট্রাম্প হলো বাপ কা বেটা। দেশের স্বার্থের বাইরে সে কিচ্ছু বুঝে না, ব্যবসার বাইরে সে কিচ্ছু বুঝে না। তা এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে মনে করেন এখন বর্তমানে যে বিশ্ব, যে গ্লোবাল ভিলেজ, বিশ্বকে তো একটা গ্লোবাল ভিলেজও বলা যেতে পারে। এখন এই বর্তমান বিশ্বে কিন্তু এখন আর ওই কামান ট্যাঙ্ক, বোমা বারুদ এগুলো নিয়ে যুদ্ধ করার খুব একটা প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? এখন মনে করেন কারে যদি আপনি ভাতে মারতে পারেন, তাহলে আপনি গুলি খরচা করবেন কি লেগে? আমার বুঝান, কাউকে যদি আপনি ভাতে মারেন, আর বেটা খাইতেই পাইতেছে না, না খাইতে খাইতে তো সুখে এমনি মরে যাব, তো 2-4টা গুলি খরচা করার দরকার কি? একটা গুলি বানাইতেও তো পয়সা লাগে, একটা সোলজার সেখানে পাঠাইতে হয়, নিজের একটা সোলজার মারাও দিতে পারে। তো এইসব কাহিনীতে না গিয়া বরঞ্চ যদি ভাতে মারেন তাহলে তো হয়ে যায়। তো এই টেকনিকটাই ডোনাল্ড ট্রাম্প নিয়েছে, এই স্ট্র্যাটেজিটাই ডোনাল্ড ট্রাম্প নিয়েছে। তো যার ফলে ডোনাল্ড ট্রাম্পের আমলে কিন্তু কারোর সাথে কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই করেনি। ডোনাল্ড ট্রাম্প খালি একটা কাজ করছে, হুক্কা পানি বন্ধ করে দাও। তো এখন যারা নাকি আমেরিকার লুটা পিটা খাইছে, তো আমেরিকা তো এখন তাদেরকে হুক্কা পানি বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা করছে। তো হুক্কা পানি বন্ধ কিভাবে? চায়নার সাথে আমেরিকার ব্যবসা। চায়না হলো $501 বিলিয়ন মিয়া বাড়ির দ্বারে। চায়না প্রতি বছর আমেরিকাতে $501 বিলিয়ন কি করে আর কি রপ্তানি করে, এক্সপোর্ট করে। তার মানে এটা তো চায়না আয় করে, তাই না? আর্ন করে আমেরিকা থেকে, একেবারে কচকচে নগদ ডলার পায়, $501 বিলিয়ন বছরে। তো ওদিকে অপশন হলো রাশিয়া, ইন্ডিয়া আমেরিকাতে পাঠায় প্রায় $76 বিলিয়ন 76 বিলিয়ন মাল পাঠায় হলো কোথায়? আমেরিকাতে পাঠায়। এরপর আসেন রাশিয়া। এখন রাশিয়া আগে প্রচুর মাল সামাল পাঠাইতো আমেরিকাতে,
কিন্তু ইদানিং অনেক কমে গেছে ওই যে ইউক্রেনের সাথে রাশিয়ার গন্ডগোলের কারণে নানান স্যাংশনে তো বেচারা তো গায়া। তো যার ফলে তারপরেও এই গন্ডগোলের ভিতরেও গত 2003 সালেও দেখলাম, 2023 সালে থেকে রাশিয়া থেকে আমেরিকা প্রায় $5 বিলিয়ন মাল সামাল কিনছে। তো এটা তো রাশিয়ার পকেটে গেছে এই ডলারগুলো। তো এখন আমেরিকার কথা হলো যে ভাইয়েরা বাজানরা, তোমরা যে আমার কাছে মাল পাঠাও, এই যে ইন্ডিয়া পাঠায় $76 বিলিয়ন, $501 বিলিয়ন পাঠায় হলো আপনার চায়না, 5 বিলিয়ন পাঠায় হলো রাশিয়া, তোমরা যে পাঠাও, তোমরা আমার কাছ থেকে কি কেনো? আমি তো তোমার কাছ থেকে কিনি, তুমি আমারে পাঠাও, আমি তোমার কাছ থেকে কিনি, লাভবান তো তুমিও হয়। হ্যাঁ, আমার জনগণ ওই জিনিসগুলো ব্যবহার করে, কিন্তু আমেরিকার মাটিতে এমন কি আছে দুনিয়ার, এমন কি জিনিস আছে যেটা আমেরিকার মাটিতে তৈরি করা সম্ভব না? উত্তর হলো ইয়েস, ইটস পসিবল টু মেক or produce everything in United States. কারণ আমেরিকার ভৌগোলিকভাবে এমন একটা দেশ, আমেরিকার ভৌগোলিকভাবে উত্তর দিকে হলো বরফ পড়ে আর দক্ষিণ দিকে হলো একদম বাংলাদেশের মতো একেবারে গ্রীষ্মপ্রধান দেশ, এরকম অবস্থা। যেমন আমি ফ্লোরিডাতে থাকি না, সারা বছরে চকচকে রোদ, কি আবহাওয়া, কি সুন্দর, কাঁঠাল, আম, জাম, কি নাই ফ্লোরিডাতে, সবই আছে। তো এখন ডোনাল্ড ট্রাম্প তো পয়েন্টটা ধরে ফেলাইছে, বুঝছে? ডোনাল্ড ট্রাম্প তো পয়েন্টটা ধরে ফেলছেন। এখন চায়নার বলছে দোস্ত সবই তো ঠিক আছে, নির্বাচনে পাস করছি, তো এখন এই যে আমার সাথে যে তোমার একটুখানি সমস্যা আছে ব্যবসা বাণিজ্যের, এই যে দেখো কাগজপত্র লও, এই যে লও কাগজপত্র, এখানে দেখা যেতেছে তুমি, তোমার কাছ থেকে আমি মাল কিনি $501 বিলিয়ন, তুমি কত টাকা মাল আমার কাছে বেচো? ডলার বলছো কোনো সমস্যা নেই, মাল সামাল বানাও, মানে এখন মাল সামাল এই যে $501 বিলিয়ন মাল সামাল তুমি পাঠাবা, $501 বিলিয়ন ভিতরে 10% না, 20% না, 40% না, 50% না, দরকার হলে আমি 100% ট্যারিফ বসাই দেবো। 100% ট্যারিফের অর্থ বুঝেন? যদি 100 টাকার মাল যদি আমেরিকাতে বিক্রি করে, ওই 100 টাকার মালের উপর $100 ট্যাক্স আসবে। তার মানে কত? $200। তার মানে কত? এটা $100 মাল আমেরিকা যদি কিনে, ওই বিনিময়ে $100 ট্যাক্স আমেরিকাকে দিতে হবে। তো মালের ভ্যালু আসবে 100 টাকা, ওই 100 টাকা ফির আবার আমেরিকার পকেটে যাবে, এক্সট্রা 100 টাকা যেটা ট্যারিফ বাবদ। তো এই জন্য ট্যারিফ একটা হলো খাতারনাক অস্ত্র এখন বর্তমানে বিশ্বে। ট্যারিফ কোনো প্রোডাক্টের উপর, বিশেষ করে ইম্পোর্ট প্রোডাক্টের উপর যখন কোনো ট্যারিফ বসানো হয়, বুঝছেন, এটা একটা খুব খাতারনাক জিনিস। এটা একেবারে নিউক্লিয়ার উইপনের মতো ব্যবহার হয়, বুঝছেন, এটা নিউক্লিয়ার উইপনের মতো ব্যবহার করা যায়। তো ডোনাল্ড ট্রাম্প পয়েন্টটা ধরে ফেলেছে যে তোমাগুলোকে আর মারপিট করে এটা দরকার নেই, তোমারও সোলজার মারা যাবে, আমারও সোলজার মারা যাবে, আমারও গোলাবাদ নষ্ট করবো, তোমারও ওই দরকার কি খামাকা হাঙ্গামা লাগায়, মানুষও খারাপ করবো, ঝগড়াঝাটি মারপিট, মানুষ মারা যাবে এখানে, বুঝছেন, মানুষের খারাপ দরকার কি? এই যে তোমার যে মাল সামান আমেরিকাতে আসে, এটার উপর আমি ট্যারিফ বসে দেবো। আর এইটা যদি করে তো চায়না তো গায়া। এখন চায়না গায়ে কি করে? হ্যাঁ, আপনি বলবেন ধর্মিয়া জজ ভাই, চায়না এত বড় দেয়, চায়না তো ব্যবসা না করলেই হয় আমেরিকার সাথে। না, ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। হ্যাঁ, না আমেরিকার সাথে ব্যবসা না করে চায়না হয়ে যাবো। চায়নার কাহিনী আরেকটু আছে, সেটা আমি বলতেছি আপনাদেরকে। পৃথিবীর এমন একটা দেশ খুঁজে পাবেন না যারা আমেরিকাকে বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমেরিকা হলো এমন একটা দেশ, 32 কোটি মানুষের এমন একটা দেশ। এই দেশের মানুষের একটা স্বভাব, অনেকদিন ধরে আমি এই দেশে আসি তো আমি জানি, এই দেশের মানুষ আয় করে প্রচুর, খরচও করে প্রচুর। তো যে দেশে মানুষ প্রচুর আয় করা, যে দেশে প্রচুর মানুষ খরচ করে, সেই দেশে অর্থনীতি হয় একেবারে একটা বুমিং অর্থনীতি, বুঝছেন, এটা ফাইটা ফুটা বেরিয়েছে এই ধরনের একটা অর্থনীতি। তো যার ফলে আমেরিকার সব কিছুতে মানুষ গণহারে কেনাকাটা করতেছে, বাইরে খাটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, নাচতেছে, চারদিকের কাজ আর কাজ, বুঝছেন, মানে একটা বুঝাই যায় এটা একটা রাষ্ট্র এবং কঠিন একটা অ্যাক্টিভিটিসের মধ্যে আছে, বুঝছেন। এখানকার মানুষ খুব একটা টাকা পয়সা ব্যাংকে জমায় রাখে না, যা রোজগার করে সবই দাম খরচ করে ফেলে। মানে কি, কনজিউমার বেশি এখানে, জিনিসপত্র কেনার জন্য, সেটা যাই হোক না কেন, পায়ের জুতা থেকে নিয়ে শুরু করে কোট, জ্যাকেট, মাথার টুপি পর্যন্ত, বুঝছেন, যা কিছু থাক না কেন প্রচুর কেনাকাটা করে আমেরিকার মানুষ। তো যার ফলে আমেরিকা হলো প্রতিটা দেশের জন্য বিশাল বড় বাজার, চায়নার জন্য একটা তো বিরাট বাজার, $500 বিলিয়ন বাড়ির ধারে না। এখন যদি আমেরিকা চায়না থেকে মাল কেনা বন্ধ করে, কি আমেরিকাই বানিতে বানাতে পারেন? একটা প্রোডাক্টের নাম গালে আপনার মুখ উচ্চারণ করে বলে যে ভাই এই প্রোডাক্ট চায়না বানায়, আমেরিকা ভাই কোনোদিনও বানাতে পারবে না, দুর্মিয়া থাকেন আপনারা আমেরিকা নিয়ে, বলতে পারবেন? উত্তরগুলো পাবেন না। তো চেষ্টা করলে আমেরিকা পারবে। এখন আমেরিকা করেনি কি কারণে? করেনি এই কারণে, কারণ বিভিন্ন দেশকে তাদের কিছু সুবিধা দিতে হয়, বন্ধুত্ব ঠিক রাখার জন্য, তাতে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য, তারপরে গ্লোবাল পজিশন ঠিক রাখার জন্য আমেরিকা তো সুপার পাওয়ার, তার পজিশন ঠিক রাখার জন্য বিভিন্ন মানুষকে অনেক ভর্তুকি দিতে হয়। এর ভিতরে চায়নাও আছে, রাশিয়াও আছে, ইভেন ইন্ডিয়াও আছে। তো এখন চায়নার সাথে তার মারপিট করা দরকার নাই, নিউক্লিয়ার উৎপন দরকার নাই, ওই ব্যালিস্টিক মিসাইলের প্রয়োজন নাই, শুধুমাত্র ওই যে আছে ট্যারিফ আছে, এইটা দিয়ে দিল, চায়না তো গায়া, দাও এবার দাও ট্যাক্স।
আগে যদি দিত প্রায় $200 বিলিয়ন, এখন দিব ট্যাক্স দিব প্রায় 100% ট্যাক্স হয়ে যাব যে $400 বিলিয়ন। একেবারে আমেরিকার যে ট্রেজারি আছে না, একদম ফুলে ফেপে উঠবে, বুঝুন, পয়সা চারদিকে। তো এখন এগুলি নিয়ে তো বিরাট গন্ডগোল লাগছে। তো এখন গন্ডগোল লাগার কারণে এখন চায়নার সাথে যেহেতু গন্ডগোল লাগছে, চায়না কিন্তু খুব একটা খাতারনাক কান্ট্রি, বুঝছেন। চায়না কিন্তু খুব খাতারনাক একটা কান্ট্রি। কারণ হলো তারা কিন্তু খুব গভীর জলের মাছ, চায়নারও খুবই গভীর জলের মাছ। তো চায়না যখন দেখছে, যে অনুমান করতেছে যদি এরকম একটা হয় আমেরিকার সাথে, তো এখন এটা ঠেকাইবো কেমনে? এমনি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। আর যদি 50% 100% ট্যারিফ বসে, তো চায়না তো আমেরিকার সাথে ব্যবসা করা কঠিন হয়ে যাবে। কারণ চায়না যা লাভ করবো প্রোডাক্ট বিক্রি করে, তার চেয়ে বেশি তো তাদেরকে ওই ট্যাক্সই নিয়ে যাবে। তো কেমনে হইব? তাহলে কেমনে হইব? তো এখন চাইনিজ এলারা কি করছে, তো পাশে যে আছে, তো পাশে যে ইন্ডিয়া আছে, তাই ইন্ডিয়া তো চায়না মোটামুটি চরম শত্রু। 2-1 বলে শুনছি বলে যুদ্ধ হয়েছে এদের মধ্যে। এখন তো ইন্ডিয়ার একবারে কোলে গিয়ে বসে চায়না, বুঝছেন। ইন্ডিয়ার একেবারে কোলে গিয়ে বসে, গোদমে বাট গয়া কার? ইন্ডিয়া। তাই ইন্ডিয়ার লগে ঘন ঘন ফোন দিতেছে। এই যে আছে না আপনার ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি, নামটা জানি কি ভুলে গেলাম, তার নামে আপনাদেরকে বলতেছি। ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি আছে বিক্রম মিশ্রি সম্ভবত, হ্যাঁ বিক্রম মিশ্রি। ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি আছে মিস্টার বিক্রম মিশ্রি, আপনারা জানেন কিনা জানি না, উনি কিন্তু এখন বেজিংয়ে চায়নার সাথে বিশাল মিটিং চলতেছে তাদের। কারণ ডোনাল্ড ট্রাম্প মাত্র 3 দিন আগে ক্ষমতায় বসে। এখন তো ডোনাল্ড ট্রাম্পের এই টেরিফ নিয়ে আলোচনা, মানে মোটামুটি এটা একটা আনসিন ওয়ার যেটাকে বলে, বুঝছেন, অদৃশ্য এক যুদ্ধ। কিন্তু এটা হলো অর্থনৈতিক যুদ্ধ চায়নার সাথে। এটা একটা অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। এখন চায়না ভাবতেছে যদি এখন করতে হয় কেমনি কি করা যায়। এখন চায়না কথা একজোট করতে হবে, নিজেদের মধ্যে জোট করতে হবে। তো জোট করার জন্য প্রথম বুঝতে পারছেন কোন দুইটা রাষ্ট্র ডাইনে বাই কে আছে? নিচের দিকে আছে ইন্ডিয়া সাউথে, আর নর্থের দিকে কে আছে? রাশিয়া আছে। তো এই দুইজন ছাড়া তো চলবে না। আর এই দুজনের যে ভৌগোলিক অবস্থান, ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া, ম্যাপে যদি দেখেন একেবারে পুরা ইউরোপ এবং এশিয়ার অর্ধেকে এরা, বুঝছেন, বিশাল বড় দেশ, তিনটাই বিশাল বড় দেশ, এটা স্বীকার করতেই হবে। তো এখন এই বিক্রম মিস্ত্রি সাহেব লগে বেজিংয়ে গেছে, কারণ ঝামেলা এখন ইন্ডিয়ার সাথে আইছে। ইন্ডিয়ার সাথে এক তো ন্যাংটা কালের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের যে ফাইজলামি করে আমি বই না, তো বললে কি প্রথম তো ওই 18,000 চালান পাঠাইছে, সেই ভিডিওটা আপনারা দেখছেন। তো এখন যে ইন্ডিয়া থেকে প্রায় $76 বিলিয়ন মাল ইন্ডিয়া থেকে আমেরিকাতে পাঠায়। তো এখন ডোনাল্ড ট্রাম্প ওই আঙ্কেলকে ডাইকে বলে দিছে, বহুত হয়েছে। এই যে $76 বিলিয়ন তো যে তোমরা পাঠাও, তোমরা আমার কাছ থেকে কি নাও? উত্তর হলো না, তেমন কিছু নেয় না, কিন্তু আমার কাছে তোমরা মালই পাঠাইতেছে, আর আমি খালি কিনতেছি, আর আমার ট্রেজারি থেকে খালি বান্ডেলে ডলার তোমাদেরকে দিতেছে, বুঝছো। এমনি তো হবে না। এবার তোমার উপর ট্যারিফ বসাবো, মোদিরে বলে দিচ্ছে তোমার উপর ট্যারিফ বসাবো, তুমি চায়নার চিন্তা ছাড়ো। মোদি গেছিল চায়না লাগাবে একটু, মানে চায়নার হয়ে একটু সুপারিশ করার জন্য, হয়তো বা যে বস চায়না তো আছে, এমনি একটু চলি না আমরা, মোটামুটি তো সব তো চলতে এইসব করে না। টেরিফ ভাই খুব খারাপ জিনিস, বুঝছেন। এগুলিগুলো আমরা নাই, আমরা ছোটো মোটো রাষ্ট্র, আমরা কেমনি ভেবে, বুঝছেন। আপনার দেশের সাথে সব মানে ব্যবসা বাণিজ্য না করলে আমরা তো আমাদের কঠিন হয়ে যাব। তো ওই ট্রাম্প মোদি সাহেবকে হয়তো বলে দিয়েছে যে এইসব ছাড়েন, ঠিক আছে, আপনার চায়নার চিন্তা ছাড়েন, আপনার দেশের উপর আমি আগে কত দিতেন, 10% দিতেন, আপনার দেশের উপর ইন্ডিয়ার উপর আমি 50% টেরিফ বসাবো, দেখি কেমনি কি হয়। বেচো মাল, আমেরিকাতে বেচো। আর আমেরিকার জনগণরে বলে দিচ্ছে এই যে যত সব মাল সামাল আমরা এই যে চায়না থেকে, ইন্ডিয়া থেকে, রাশিয়া থেকে আনি, বাদ দাও এগুলো সব আমরা আমাদের দেশে করব। এখন যদি অন্য দেশ থেকে ওই প্রোডাক্টটা, মনে করেন একটা জুতা চায়না থেকে আনতে হয়, এখন চায়না থেকে জুতাটা আনে দেখে আমেরিকার লোকজন সেই জুতা বানায় না, কারণ কম দামে সেই জুতা এখানে পাওয়া যায় সেটা, তাই না? এখন যদি চায়না থেকে জুতা আনা বন্ধ হয়, চায়না থেকে যদি জুতা না কিনে ডোনাল্ড ট্রাম্প, তাহলে আমেরিকার মানুষকে জুতা পরবে না? আপনাদের কি মনে হয় খালি পায়ে হাঁটবে? উত্তর হলো না, জজ ভাই, জুতা তারা ঠিকই হবে। তখন আমেরিকাতে বিশাল বড় বড় জুতার ফ্যাক্টরি তৈরি হবে, এবং মেড ইন আমেরিকা মার্কা জুতাই কি করব আমরা এখানে পড়বো। তো এইটাই হলো পলিটিক্স, আর এইটাই হলো মানে একটা দেশপ্রেমিকের কাজ, যে দেশে তখন কি হবে, দেশের ইন্ডাস্ট্রি ফুলে ফেপে উঠবে, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এটা তো কমন সেন্স। তো ডোনাল্ড ট্রাম্প ঠিক এটাই চাইতেছে, সব জিনিসের উপর ট্যারিফ বসায় দাও, মারো ট্যারিফ 100%, চায়নার উপর মারো ট্যারিফ 50%, মোদি আঙ্কেলের উপর, ইন্ডিয়ার উপর চলো। আর রাশিয়ার আর কি ট্যারিফ বাড়বে? রাশিয়া তো গায়া, ও তো ইউক্রেন যুদ্ধ আর বিলিয়ন ডলার যত ট্রেজারি আছে সব খালি করে ফেলেছে, ফালতু বেহুদ একটা ইউক্রেনের সাথে লড়াই লাগে, বুঝছেন।
তো যাই হোক, এখন একটা নিউজ আমি দেখাই। এই তো গেল ইন্ডিয়া রাশিয়ার কথা। তো এবার কয়েকটা নিউজ আমি আপনাদেরকে দেখাই। প্রথম নিউজটা আপনারা দেখেন, এই যে দেখেন, কিছুক্ষণ আগে বললাম না আমি যে ওই যে বিক্রম মিশ্রি, যে ফরেন সেক্রেটারি ইন্ডিয়ার, উনি তো দেখেন এই যে চায়নাতে, দেখেন কি বলে, নিউজে কি বলে, একটুখানি শুনেন আপনারা। Foreign Secretary Vikram Misri is all set to travel to Beijing for a 2-day visit that starts on Sunday. Mr. Misri is visiting China for a meeting of the Foreign Secretary Vice Minister mechanism, the Ministry of External Affairs said on Thursday today. ট্রাম্প এলো না মাত্র 2.5 দিন হয়েছে, বুঝছেন, ট্রাম্প আসছে 2.5 দিন হয়েছে। তা 2.5 দিনের ভিতরে বিক্রম মিশ্রি দৌড় দিয়ে চলে গেছে বেজিংয়ে, কারণ বুঝে গেছে গা ট্রাম্প কি জিনিস এরা বুঝে গেছে। এইবার আসেন এই নিউজটা গিয়ে দেখেন, এইখানে দেখেন কি করতেছে। We mark the 75th anniversary of diplomatic relations between China and Russia in an impressive setting. এটা কে? Chinese-Russian relations শি জিনপিং, based on eternal শি জিনপিং, neighborliness and চায়নার friendship. প্রেসিডেন্ট। Comprehensive strategic 2.5 দিন হয়নি, 2.5 দিনও যায়নি, 2.5 দিনের ভিতরে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ইন্ডিয়া, চায়না আর রাশিয়া, এই ডোনাল্ড ট্রাম্পের ভয়, এই ডোনাল্ড ট্রাম্পের ভয়। এইবার একটা কাহিনী আমি আপনাদেরকে দেখাই। এখন ডোনাল্ড ট্রাম্পের ঠেকানোর জন্য চায়না তো কূটবুদ্ধিতে বেশ পারদর্শী, এটা আপনারা কম বেশি জানেন। চায়না কিন্তু কারো বন্ধু হতে পারে না, কারণ চায়না বিনা স্বার্থে কোনো দেশকে কোনো সহযোগিতা আজও পর্যন্ত করছে বলে তো আমার জানা নাই। বিনা স্বার্থে কোনো কারণে কোনোভাবে করছে আমার তো মোটামুটি জানা নেই। চায়না যেখানে যায়, আরেকটা চায়নার ব্যাপারে একটু বললো নি তারা, এই চায়না কিন্তু চায়নার টার্গেট হলো দুনিয়ার যত গরিব দুঃখী রাষ্ট্র আছে না, এই গরিব দুঃখী রাষ্ট্রগুলোর নামে বেনামে, বুঝছে, আর যেগুলো করাপ্টেড কান্ট্রি, ও জানে, চায়না জানে যে এগুলো সব করাপ্টেড, পয়সা করে লুটপাট করে খাইব, কিন্তু তারপরে এগুলোর $মিলিয়ন লোন দেয় চায়না। জানেন তো এগুলো আপনারা কেন দেয় জানেন? দেশটা করাপ্টেড, টাকা পয়সা ফিরে পেবে না, জানে টাকা তাদের লুটপাট হইব, গরিব দেশ, বুকানাঙ্গা দেশ, এইসব দেশে গিয়ে কিন্তু চায়নাগুলো সবচেয়ে বেশি ফাইন্যান্স করে। এর কারণ হলো চায়না চাইতেছে আমেরিকা চলে হলো পাতায় পাতায়, আর চায়না চলে হলো ডালে ডালে। তো আমেরিকার সাথে বন্ধুত্ব যত ধনী রাষ্ট্রগুলোর সাথে সবচেয়ে বেশি, আর চায়নার বন্ধুত্ব হলো সবচেয়ে গরিব রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর সাথে, কারণ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে আমেরিকারে রাখার চেষ্টা করতেছে, বুঝছেন। তো এখন খেয়াল করেন চায়না এখন আবার কি করছে, এইখানে ইসেরে টেনশনে রাখার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে টেনশনে রাখার জন্য একটা ভেজাল করছে। ইরানের যে 2টা বিশাল বড় বড় জাহাজ আছে, এই নিউজটা আপনারা দেখেন। While one container ship called the Gorgon loaded its ballistic China is helping Iran in its ballistic missile program by supplying it the chemicals required to make the missile propellant. And this is according to a report by Wall Street Journal that claims loaded with crucial ingredient sodium perchlorate are docked in. এখন এখানে কাহিনীটা কি হয়েছে, এদিকে আবার চায়না কি করছে, আমেরিকাকে টেনশনে রাখার জন্য, ওদিক দিয়ে যেহেতু সিরিয়া জয় বাংলা হয়ে গেছে, এখন সিরিয়া জয় বাংলা হয়ে যাওয়ার কারণে ওই মিডল ইস্টের বিভিন্ন দেশে এখন তো আমেরিকার একটা একচ্ছত্র আধিপত্য ধীরে ধীরে আসতে যাচ্ছে, কারণ সিরিয়া ছিল একটা বড় বাধা, তারপরে ওইখানে ইরাককে তো উড়িয়ে দিছে বহুত আগে, তারপরে আসলে সর্বশেষ হলো ইরান। এখন ইরানকে তো কোনোভাবেই আমেরিকা কাবুতে আনতে পারছে না, কারণ ইরানকে কন্ট্রোলে আনা আমেরিকার জন্য সত্যিই খুব কঠিন হয়ে যাবে। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তো এখন দেখেন আমেরিকাকে টেনশনে রাখার জন্য ইরান কি করছে, মানে ইরানকে চায়না 1000 টন ইরানকে চায়না 1000 টন সোডিয়াম পারক্লোরেট নামক একটা ইনগ্রেডিয়েন্ট আছে, সোডিয়াম পারক্লোরেট। এই যে ইনগ্রেডিয়েন্ট আছে, এটা যে ব্যালিস্টিক যে মিসাইল আছে, সেই ব্যালিস্টিক মিসাইলের প্রোপেলার হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। ভেরি ডেঞ্জারাস ইনগ্রেডিয়েন্ট, ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ফ্লেমেবল ইনগ্রেডিয়েন্ট। এই ইনগ্রেডিয়েন্ট তো ইরানে নাই, তো সেই ইরান গিয়ে আনছে কাছে চায়না, আর চায়না কি করছে, লগে লগে 2 জাহাজ বেরা পাঠিয়ে দিয়েছে। এই যে দেন মাত্র কয়েক ঘন্টা আগে নিউজ এটা। তো এখন এইটা করে এখন চায়না তো কোনোভাবে পারতেছে না, যেহেতু অর্থনৈতিক যুদ্ধ চলতেছে, মানে শুরু হয়ে গেছে। তো চায়না চাইতেছে আমেরিকাকে কোনো না কোনোভাবে একটু টেনশনে রাখার জন্য, কোনোভাবে টেনশনে রাখার জন্য। এখন ইরানের কাছে যদি এই 1000 টন এই সোডিয়াম পারক্লোরেট যদি তাদের হাতে পৌঁছায়, এটা দিয়ে প্রায় 250 মধ্যম সাইজে মাঝারি পাল্লার যেটাকে বলে। এখন মাঝারি পাল্লার রেঞ্জ কত, কয়শো মাইল, হইব না, 100-200 মাইল হইব নাকি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? তো যারা ভিডিওটা দেখতেছে একটু কমেন্ট করে জানেন তো, যে মাঝারি পাল্লার যে ক্ষেপণাস্ত্র আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যে এইগুলোর আসলে রেঞ্জ কত দূর আমি আসলে জানি না, বুঝছেন, আপনারা গুগলে দেখে নিন। তো এরকম প্রায় 250 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা বানাতে পারবে ইরান। তো এখন যদি ইরানের হাতে এতগুলো ক্ষেপণাস্ত্র আছে, তো স্বাভাবিকভাবে ওখানে আছে আপনাদের
ইসরায়েল, তাদের জন্য তো বিরাট একটা টেনশনের ব্যাপার, আমেরিকার জন্য তো অবশ্যই টেনশনের ব্যাপার। কারণ ইরানের কাছে যদি এরকম খুব খাতারনাক হাতিয়ার যদি চলে আসে, এবং ইরান অলরেডি আছে এবং আরও যদি তাদেরকে ডেভেলপ করে, তো বুঝতেই পারছেন এই মিডল ইস্টে পশ্চিমাদের মানে আধিপত্য রাখাটা খুব কঠিন হয়ে যাবে। এবং চায়না সেটা করার জন্যই ইরানকে বিশাল বড় একটা ব্যাকআপ দিছে। এখন খেয়াল করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সব জানে, কোথায় কি হইতেছে, কে কারে পাঠাইতেছে, কার সাথে কি করতে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবই জানে, এবং ডোনাল্ড ট্রাম্পও প্ল্যান করে ধীরে ধীরে আগে বাড়তেছে। তো এরপর আরেক কাহিনী হয়েছিল ব্রিক্স নিয়ে, ব্রিক্সের নাম তো শুনছেন। এখন আমেরিকার সাথে বেইমানি করে আমেরিকা ডলার ব্যবহার করবো না, তারা ব্রিক্সের কারেন্সি ব্যবহার করো। ওই আছে না ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আর কি সাউথ আফ্রিকা, এই 5টা দেশ মিলিয়ে তো ব্রিক্স নাকি। তো এরা কি করছে, আমেরিকা ডলার ব্যবহার করবো না, কারণ ওই যে মাঝে মাঝে ওই আমেরিকা হুঙ্কার দেয়, বুঝছেন, হুঙ্কারে দেয় তো একেবারে প্যান্টে গিলা হয়ে গিয়ে, বুঝছেন, তাদের প্যান্ট ট্যান্ট ভিজে যায় আমেরিকার হুঙ্কার শুনলে, এই ইন্ডিয়া বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন। তো যার ফলে এই হুঙ্কার থেকে বাঁচার জন্য এরা 3-4-5 জনে মিলা ওই তাড়াতাড়ি করে ব্রিক্স করছিল, যদি ভবিষ্যতে কেউ হুঙ্কার টুঙ্কার দেয়, আমেরিকা যদি হুঙ্কার টুঙ্কার ছাড়ে, তাহলে আমেরিকার ডলার পাশ কাটে যাতে আমরা নিজেরা চলতে পারি ব্রিক্স। এখন ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি পড়ছে ব্রিক্সের উপরে গিয়া। এখন ডোনাল্ড ট্রাম্প সাফ বলে দিছে যে তোমরা ব্রিক্স করবা, আমারে বাদ দেওয়া ডলার, আমার ডলার, এত আদরের ডলার, এত এত শখের আমাদের ডলার, যে ডলারের উপর আমরা জন্ম নিছি, যে ডলার আমাদের মা বাপ চাচা, যে ডলার আমাদের দেবতা, তোমরা সেই ডলারকে অপমান করবা, তোমরা ব্রিক্স করবা, আমার সাথে পাঙ্গা নাও, আমেরিকার সাথে পাঙ্গা নিবা। তো এর জন্য এই ব্রিক্সের যে সদস্য রাষ্ট্রগুলোর উপর আছে কঠিনভাবে চড়া হয়েছে, তারা কর ব্রিক্স, তোদেরকে আমি এমনি মারুম না, তোদেরকে আমি গোলা বারুদ দিয়ে মারুন, আমাদের গোলা বারুদ খরচা দরকার নেই, তোদেরকে আমি সব ভাতে মারুন, তোদেরকে আমি সব ভাতে মারুম, তোরা যত মাল পাঠাবি তোরা তো ট্যাক্স দিতে দিতে তোরা শেষ হয়ে যাব। না বলা যে একটা মাল, যে একটা স্যান্ডেল বানাইতো তোমাদের আগে 100 টাকা খরচ হইতো এবং আমেরিকাতে বিক্রি করতে 200 টাকা, এখন সে একই স্যান্ডেল তৈরি করতে তোমাদের দেশে 100 টাকা খরচ হইলো, সেটা আমেরিকাতে বিক্রি করতে লাগবে 200 টাকা। তা লাভ করতে গাইবো, আর লাভ না হলে ব্যবসা চালাবে কেমনে? আর অর্থনীতি যদি ঠিক থাকে তাহলে তো একেবারে সরকারি পেরে যাবো। অর্থনীতি যদি ঠিকঠাক না থাকে, মানুষের কাম কাজ না থাকে, মানুষের ঠিক মতো হাট বাজার না করতে পারে, পয়সা যদি মানুষের পকেটে না থাকে, তো মানুষ তো রিবেল করবেই, বিদ্রোহ করবেই। তো বিদ্রোহ করলে তো সরকারই পেরে যাব। তো এটা কি মোদি সাহেব জানে না? চায়না শি জিনপিং জানে না? যদিও এগুলো ডেমোক্রেটিক কান্ট্রি না, ওদিকে রাশিয়ার পুতিন এও ডেমোক্রেটিক কান্ট্রি না, বুঝছেন। তো একমাত্র আছে হলো ইন্ডিয়া। তো এরা তো একটু মানে ভয়ের ভিতরে আছে, বুঝছেন, এরা তো একটু ভয়ের ভিতরে আছে। তো যার ফলে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া তাড়াতাড়ি কইরা কেমনি কি করা যায়। এদিকে যে বিক্রম মিশ্রি উনি চলে গেছে বেইজিং এ জরুরি মিটিং, কেমনি কি করা যায়, ডোনাল্ড ট্রাম্প আয় পড়ছে। আবার ওদিকে রাশিয়ার পুতিন লগে লগে একেবারে লাইভ ভিডিও করে দেখালাম আমরা, দুজনে মিলে একেবারে লাইভ কথা বলতেছে যে কেমনি কি ডোনাল্ড ট্রাম্প এই হয়েছে সেই হয়েছে, 100% যদি বসায় দেয় আমরা তো শেষ, আমরা তো গেছি, বুঝছেন। এই হলো কাহিনী। দেখুন চায়নার সম্পর্কে আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। 1940 সালে যদি জিডিপি দেখেন চায়নার, 1940 সালে জিডিপির দিকে যদি চায়না আপনি দেখেন, চায়নার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভারতের চেয়েও খারাপ ছিল, অনেকটা প্রায় বাংলাদেশের মতো গরিব দুঃখী ছিল, বুঝছেন। কিন্তু এই চায়নার উত্থানের পিছনে কিন্তু আমেরিকার একটা বিরাট হাত ছিল। চায়নার উত্থানের জন্য আমেরিকার একটা বিরাট হাত ছিল। এই চায়নাকে ব্যবহার করে আমেরিকা সারা এশিয়ার মধ্যে তাদের কর্তৃত্ব, তাদের যে কর্তৃত্ব আছে, প্রভাব আছে, এইটাকে ইনফ্লুয়েন্সটাকে তারা রাখতে চেয়েছিল। তো যার ফলে ওই সময় সেই 1940 সালের দিকে চায়নাতে যখন কোনো পয়সা করি তেমন কিছু ছিল না, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে তেমন কিছু ছিল না, তখন আমেরিকা কিন্তু তাদেরকে মিলিয়ন না বিলিয়ন ডলার দিয়ে বলতে আমি টাকা দিলাম, ফ্যাক্টরি বানাও, লোকজনকে কাম দাও এবং আমি যে লিস্টে দিয়ে দিলাম এইসব জিনিসপত্র বানাও। ওই যে স্যান্ডেল, চামড়া, জুতা, জ্যাকেট, শার্ট, চশমা, ঘড়ি, আংটি, যা কিছু আছে, বুঝছেন, মেয়েদের যত অলংকার আছে, বিছনা পাটি, চাদর, লুঙ্গি, জাঙ্গা, ব্রা, পিন্টি, যা আছে বানাও, চায়না বানাও। টাকা দেবে কে? আমেরিকা দেবে। বানাইবা তোমরা, ফ্যাক্টরি বানাও, শত ফ্যাক্টরি বানাও, মানুষের কাম দাও। এই জিনিস মাল বেচো কোন জায়গায়? আমার কাছে বেচবা। ওই দিকটাকে স্ট্যাটিস্টিক্স আমি দেখলাম না, 500 বিলিয়ন মার্কিন ডলারে আমেরিকাতে রপ্তানি করে চায়নার ভাইরা। তো এখন একটা দেশকে যদি এরকম দেয়, মনে করেন কথা বাংলাদেশকে আজকে ডোনাল্ড ট্রাম্প এসে বললো যে বাংলাদেশে আমরা $100 বিলিয়ন দিলাম, $100 বিলিয়ন বাংলাদেশে গাড়ির ফ্যাক্টরি বানাও, খালি গাড়ির উদাহরণস্বরূপ একটা আমি নাম বলি, যেমন মনে করেন টেসলার একটা বিরাট প্ল্যান্ট এখানে বসাই দিল,
অ্যান্ড প্ল্যান বসায় তো মিলিয়ন মিলিয়ন ডলার লাগবে। আমেরিকা বললো যে আমি দেবো মিলিয়ন মিলিয়ন ডলার। তো এখন ওই প্ল্যান্টে মনে করেন কাজ করবে প্রায় 50,000 লোক। 50,000 লোক দরকার ওই প্ল্যান্টে কাজ করার জন্য, এইসব গাড়ি বানানোর জন্য। তো ঠিক আছে, 50,000 লোকের কর্মসংস্থান বাংলাদেশের হবে। টাকা কি দিল? আমেরিকা দিল। এখন এগুলো বানায় বেচবে কার কাছে? ওইটা আবার বেচবে কার কাছে? আমেরিকার কাছে। তো এখন নিজের দেশে বাংলাদেশে তো কর্মসংস্থান একটা বিরাট উপকূলে, আমেরিকা থেকে বেচে সেটা আবার মালে মাল হয়ে গেল। যদিও আমেরিকারও সুবিধা আছে, কিন্তু সেই সুবিধাটা আমাদের না দেখলে হবে, আগে আমাদের নিজেদের সুবিধা ভাবতে হবে। কারণ ভুকানাঙ্গা তো আমরা, আমেরিকা তার ভুকানাঙ্গা না। তো এইভাবে যদি 8-10 বছর 15 বছর যদি বাংলাদেশকে এইভাবে আমেরিকা ব্যাকআপ দেয় যে আমি টাকা দেবো, গাড়ি প্ল্যান বানাও, যত লোক লাগে লাগাও, যত গাড়ি পারে বানাও, সেই গাড়ি আবার আমি আমেরিকাতে নিয়ে আসলাম। তো এরকম যদি মাথায় হাত রাখে, বাংলাদেশের মাথায় হাত রাখে, বুঝছেন, তাহলে বুঝতে পারেন বাংলাদেশের কোথা থেকে কোথায় চলে যাব বাংলাদেশ। আর ঠিক চায়নার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তো এখন চায়না তো সেই পয়সা দিয়ে এখন তারা ওই যে ওই বানায়, এয়ারক্রাফট বানায়, তাকে ফ্যালকন ফাইটার বানায়, তাদের কত কত AK-47, AK-48, AK-49, AK-50 বলে আছে শুনছে এখন, বুঝছেন। এগুলো দেখলে বানায় এখন কঠিন অবস্থা চায়নার। এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রায় 20 লক্ষ রেগুলার সোলজার হলো এখন চায়নাতে, পৃথিবীর সবচেয়ে বড়। তারপরে হলো রাশিয়ার আছে 15 লাখের মতো, তারপরে আছে হলো ইন্ডিয়া 12 লাখ, আর আমেরিকারও প্রায় 12 লাখই। এই তাদের হলো অ্যাক্টিভ মিলিটারি পাওয়ার। এখন সারা বিশ্বে প্রথম কিন্তু চায়না, আপনারা জানেন কিনা জানি না, এই দিয়ে করছে। তো চায়নাকে থামানোর জন্য তো এতদিন তো ভালোই চলছে, সে 1940 সাল থেকে শুরু করে 1950, 60, 70, 80, 90, 2000, তারপরে তো পট পরিবর্তন হয়েছে। এখন দেখছে, এখন পেটে 2টা ভাত পড়ছে, তো এখন দেখছে যে আমেরিকা ঘিরে, আমেরিকা সুপার পাওয়ার, দুনিয়ার এত দেশে কয়েকশো তারা আর্মি বেস বানায় রাখছে, বিভিন্ন দেশে বিভিন্ন বেস বানায় রাখছে, নানানভাবে পলিটিক্স যে কইরা এক দেশের সরকার ফালাইতে এই করে সেই করে দুনিয়ার পয়সা করে কামাইতেছে। আমেরিকা পৃথিবীর সর্ববৃহৎ ধনী দেশ, কেন আমরা বসে থাকুন কেন? এই চায়না তখন তার কূটনৈতিক চাল শুরু করে দিয়েছে আমেরিকার পিছনে গিয়া। তো ডোনাল্ড ট্রাম্প তো এগুলো ধরে ফেলছে। আর ডোনাল্ড ট্রাম্প বলে কি দরকার, যেগুলো বড় নিয়ে এসেছিলাম এক সময়, যেইভাবে ওরা আমি রাস্তা থেকে তুলে নিয়েছিলাম চায়নারে সে 1940 সালের দিকে, এই ভিখারিকে যেভাবে আমি 1940 সালে তুলে নিয়েছিলাম, এই 2025 সালে ওরা আমি সেই হাতে ঝুলি ধরা দেয়া, ভিক্ষার ঝুলি ধরা দেয়া চায়নার আমি রাস্তায় বসা দেবো। দিস ইজ ট্রাম্প। শর্টকাট কথা। কারণ ট্রাম্পের আচার আচরণ, কথাবার্তা, ওনার যা কিছু দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলিরই ইঙ্গিত বহন করে। তো চায়নাকে ভাতে মারার জন্য যা যা করা দরকার আমেরিকা এখন তা করবে। এইবার আসেন হলো হাতির লড়াই। ভিডিওটা শেষ করবে এই হাতির লড়াই দিয়া। এখন মনে করেন রাশিয়া তো একটা হাতি, চায়নাও একটা হাতি। এখন রাশিয়া চায়না এই দুই হাতি মিলা যদি আমেরিকা নামক এই হাতির সাথে মারপিট লাগে, দুজন মিলে মানে কঠিন মারপিট লাগে, না পারবে অর্থনীতিতে, না পারবে পলিটিক্সে, না পারবে উইপন্সে, সামরিক শক্তিতে, কোনোভাবেই পারবে। দুই দেশ একসাথে হইলেও পারবে না আমেরিকার সাথে। কারণ আমেরিকা যুদ্ধ করবে পলিটিক্স দিয়ে, বুঝছেন, অন্য কায়দায় যুদ্ধ করবে। এই যে অর্থনৈতিক যে যুদ্ধ আছে, বুঝছেন, এই যে অর্থনৈতিক যে যুদ্ধ আছে, বুঝছেন, এই যুদ্ধতে তো টিকবে না। বাকি তো গোলাবারুদ ব্যবহার করার দরকার নেই। আরে আপনি যদি ভাতে মারেন আগে তো খাইবেন, আপনার শরীরে এনার্জি দরকার, নিউট্রিশন দরকার, তারপরে তো ফাইট করতে যাবে। কিন্তু আপনাদের অর্থনীতি তো খেয়ে দিব মিয়া আমেরিকা, তারপরে তো মারপিট করতে পারে। এখন এই চায়না হাতি আর যে রাশিয়ান হাতি, এই দুই হাতি মিলা যদি এখন লাগে আমেরিকান হাতির সাথে, তো এই দুই হাত লাগে তো মানে তছনছ হবে, তো কোনো সন্দেহ নাই, তছনছ হবে সন্দেহ। এখন আমেরিকা যুদ্ধ করবে আটলান্টিকের এই পারে আইসা। এখন এই দুই হাতি তার আটলান্টিকের ওই পারে যেতে পারতো, তার জায়গা নেই। কিন্তু আমেরিকা আটলান্টিকের এই পারে আইসা এই দুই হাতির সাথে ফাইট করার মতো জায়গা আছে। সারা ইউরোপের ন্যাটো বাহিনী তার জন্য রেডি, সারা ইউরোপের ন্যাটো বাহিনী তার জন্য রেডি। আমেরিকার কিচ্ছু করতে হবে না, একেবারে ঘরের সামনে এসে ফাইট করবে। কিন্তু আমেরিকার মাটিতে একটা ইটা মারার মতো সুযোগও চায়নারও নাই, রাশিয়ারও নেই। এখন এই তিন হাতি যদি মারপিট লাগে, তা হাতির পায়ের নিচে কি থাকে? হাতির পায়ের নিচে থাকে হলো ঘাস, নাকি? হাতির পায়ের নিচে থাকে হলো ঘাস। তো এখন এই ঘাসের অবস্থা কি চিন্তা করতে পারছে যে হাতি যখন লড়াই শুরু করবে, তিন পাগলা হাতি, আর এই ঘাস হলো ইন্ডিয়া। লাস্ট বলি দিলাম, বুঝছেন, কথাটা আসলে এভাবে বলতে জানি, বুঝছেন, বলি দিলাম, খারাপ অর্থে নিয়েন না। এখন তিনজন মিলে মারপিট লাগলে, এই তিন পাগলা হাতি মারপিট লাগলে পায়ের নিচে যে ঘাস আছে সেই ঘাস হলো ইন্ডিয়া। সে ইন্ডিয়া তো গায়া, ইন্ডিয়া তো গায়া। এখন এই মারপিটে ইন্ডিয়া কিভাবে জয় বাংলা হয়ে যাব, এর উপরে আরেকটা ভিডিও করবো আমি 2-3 দিন পরে, যদি আপনারা দেখতে চান, বুঝছেন, খুব ইন্টারেস্টিং। যদি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে ওই ভিডিওতে গিয়ে বলবো যে এই তিন হাতির লড়াইতে ইন্ডিয়া কিভাবে মাঝখান থেকে জয় বাংলা হয়ে যাব। তো সেই ভিডিও দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন।
তো এই হলো ভাই বর্তমান অবস্থা। তো ভাই দোয়া করি আমার সবার জন্য। ইন্ডিয়ার ভাই বোন আমার শত্রু না, চায়নার ভাই বোনরা আমার শত্রু না, কোনোদিন চায়নাতে যায়নি। ইন্ডিয়াতে আমি কয়েকবার গিয়েছি, রাশিয়াতে যাওয়ার অনেক শখ ছিল আমার, অনেকবার চেষ্টা করছি। রাশিয়ার ভিসা প্রসেসিং অনেক জটিল আমেরিকান পাসপোর্টধারীদের জন্য, তো যার ফলে সেটাও হয়ে উঠতেছে না। তো ভাই যাই হোক, সবাই আমরা ভাই ভাই। তা আমরা চাই না ভাই কোনো যুদ্ধ বিগ্রহ হোক, কোনো গ্যাঞ্জাম হোক, বা কোনো এই অর্থনৈতিক স্যাংশনের কারণে, বুঝছেন, ফাইন্যান্সিয়াল কোনো স্যাংশনের কারণে, এক্সপোর্ট ইম্পোর্ট কোনো স্যাংশনের কারণে কোনো দেশের মানুষ কষ্ট পাক, কোনো মানুষের কষ্ট হোক বা সেই দেশের কষ্ট হোক, আমরা ভাই এগুলো কোনোদিনও চাই না। আমরা চাই ভাই সবাই মিলেমিশে থাকে। ডোনাল্ড ট্রাম্প যা বলতেছে সেগুলোতে রাজি হয়ে যান। এখন যদি 50% ট্যারিফ ইন্ডিয়া দেয়, ইন্ডিয়ার সরকারের অনুরোধ করবো ভাই আপনারা রাজি হয়ে যান। আর ইন্ডিয়া ভাই ডোনাল্ড ট্রাম্পে মানাতে পারবেন না, আপনারা ট্রাম্পে মানাতে পারবেন না, পরে মানাতে তো পারবেনই না, না মানলে গিয়া ওই হাতির যে উদাহরণ দিবেন না, লাগবে না মাইপিট, আপনারা তো সরাসরি ফাইট করবেন না আমেরিকার সাথে, গিয়া করবেন ফাইট হলো রাশিয়া আর চায়না, 2-3 হাতি মিলা, 3 পাগলা হাতি মিলা মাইপিট লাগলে জয় বাংলা মাঝখান থেকে আপনারা হইবেন ভাই। পরে কিন্তু আবার আমার দোষ দিবেন না যে জজ ভাই আপনি আমাদের নিয়ে আগে দেন, ওয়ার্নিং দেননি ভাই, আপনি ভাই এত পলিটিক্স বুঝেন, আপনি বুঝছেন, এত ওভারসিজ নিউজ ফরেন নিউজ নিয়ে আপনি এত অ্যানালাইসিস করেন মিয়া, কই মিয়া, আপনি একটু আমাদের আগে ভাগে বলতেন যে 3 হাতি লাগতেছে, 3 পাগলা হাতি, আমরা যে জয় বাংলা যে তুমি একটু কইতেন আমাদের, তাহলে তো আমরা একটু সাবধানে থাকতাম না, এই হাতির লড়াই বন্ধ করতাম না। তো ভাই আমার দোষ দেন, আমি কিন্তু বলে দিচ্ছি, বুঝছেন, ডোনাল্ড ট্রাম্পে যে ডোনাল্ড ট্রাম্পে বিশ্বাস করেন না, বুঝছেন, উনি আপনাকে দাওয়াত দেওয়া খাওয়াইব 10 বার, উনি হোয়াইট হাউসে, আপনি তাকে 10 বার দাওয়াত দেওয়া খাওয়াবেন ইন্ডিয়াতে, বুঝছেন, অনেক বলিউডের নাচ গান দেখাবেন, কিন্তু তারপর কাম হবে না, উনি আবার হোয়াইট হাউসে গিয়ে আবার ডোনাল্ড ট্রাম্পই হয়ে যাবো। এই হলো ডোনাল্ড ট্রাম্প।